কিন্তু এক দাসীকে দেখে তাকে পছন্দ করে ফেলে বাবা। সম্ভবত সেই দাসী ছিল আমার মা। পরে হয়তো তাকে নিয়ে বাবা পালিয়ে এসেছিল এবং তারও পরে জুলুদের দেশে এসে বসবাস শুরু করে তারা। জুলু রাজা চাকার আমলে রাজার মদতপুষ্ট মহান এক ওঝা ছিল আমার বাবা। কিন্তু জুলুল্যান্ডে সাধারণত যেমনটা দেখা যায়, অর্থাৎ গন্ধ শুকে ডাইনি খুঁজে বের করা জাদুকর, মৃত্যু আনয়নকারী ওঝা বা এ ধরনের কিছু সে ছিল না। বাবা তার জাতির লোকদের মতোই রক্তপাত ঘৃণা করত। বাবা ছিল সত্যিকারের ওষুধের জাদুকর, জ্ঞানের রাজা, নিখুঁত স্বপ্ন ব্যাখ্যাকারী। বাবার পরামর্শেই বিরাট রাজা হয়ে ওঠে চাকা। কিন্তু চাকার ক্রুরতা কুটিলতা দেখে তাকে পরামর্শ দেয়া থামিয়ে দেয় বাবা। তার কয়েকদিনের মধ্যেই চাকা মারা পড়ে। চাকার পরে জুলুল্যান্ড শাসন করছে ডিনগান। কিন্তু ডিনগানও বাবাকে ভয় করত। তাই অনেক দিন আমরা নিরাপদেই ছিলাম। আমার মায়ের পরেও জুলু রেওয়াজ অনুসারে আরও 3টা বিয়ে করেছিল বাবা। এমন না যে বাবা তাদের খুব বেশি ভালোবাসত। আসলে বাবা চেয়েছিল তাকে যেন জুলুদের চেয়ে আলাদা চোখে দেখা না হয়। আমার বাবা আর আমি দুজনেই জানতাম একদিন না একদিন রাজার বদনজরে আমাদের পড়তেই হবে। শেষ পর্যন্ত তাই হলো। বাবা আর আমি দুজনেই চেয়েছিলাম জুলুল্যান্ড ছেড়ে পালাতে, কিন্তু বাবার অন্য স্ত্রী ও তাদের সন্তানদের কারণে তা সম্ভব ছিল না। যা হোক, জুলুর রেওয়াজ অনুযায়ী সবাইকেই বছরে একদিন রাজার সামনে উপস্থিত হতে হয়। তেমন একদিন অন্যদের মতো আমরাও গিয়েছিলাম রাজার সামনে। তখনই অঘটন ঘটে। আপনি দেখেছেন, জুলু নারীদের চেয়ে আমার গায়ের রং অনেকটাই ফর্সা। এই উজ্জ্বল গাত্রবর্ণের কারণেই রাজার নজর পড়ে আমার উপর। আমাকে তার বউ বানাতে চায়। রাজার স্ত্রী আর ইন্দু নাদের। ইন্দু না মানে মন্তনা দাতা। ধন্যবাদ যে তারা তখন বলেছিল আমি অনেক গোপন জ্ঞানের অধিকারী। কখন কি থেকে কি করে বসি কেউ বলতে পারবে না। রাজাকে মেরেও ফেলতে পারি। তখন সর্বময় শাসন ক্ষমতা চলে আসবে আমার হাতে। আর রাজার স্ত্রীরা বলেছিল যে আমাকে তার ঘরে নেওয়া ঠিক হবে না, কারণ আমি নানা রকম ওষুধ আর বিষ সম্বন্ধে জানি। তাই রাজাকে যদি বিষ খাওয়াই তখন তারা সব হারাবে। তাই আমাকে রাজার গ্রালে না নেয়াই সর্বোত্তম। বাধ্য হয়ে তাতে সম্মত হলো রাজা। কিন্তু তারপর থেকে শয়নে স্বপনে সে কেবল আমাকেই ভাবতে লাগলো। এক পর্যায়ে বাবার কাছ থেকে উপহার হিসেবে আমাকে চেয়ে বসল সে, অথচ কোনো বন্ধনের নিশ্চয়তা দিল না। বাবাকে অনুরোধ করলাম যে আমাকে যেন সে রাজার হাতে তুলে না দেয়, কারণ ডিনগানকে ঘৃণা করি আমি। বাবাকে আরও বললাম, আমার ইচ্ছার বিরুদ্ধে যদি রাজার কাছে আমাকে পাঠানো হয় তাহলে রাজার উপর বিষ প্রয়োগ করব আমি। কাজেই রাজার আবদার ফিরিয়ে দিল আমার বাবা। ভীষণ ক্ষেপে গেল ডিনগান। নিজের অনুগত গুণীদের পরামর্শ চাইল সে, কিন্তু তারা রাজাকে কোনো কুপরামর্শ দিল না, কারণ সত্যি বলতে বাবাকে তারাও ভয় পেত। তখন দৃশ্যপটে এলো ওই সাদা লোক, যাকে জুলুরা উপহাস করে বলে সিংহ, আর আপনারা বলেন ইসমাইল। রাজার ক্রাল উমগুন গুন্ধলভুতে তার অবাধ যাতায়াত। তার কাছে পরামর্শ চাইল রাজা। কথা শুনে র্যাসেল বলল, ও এবার বুঝেছি কেন তোমার মৃত্যু চাইছিল ইসমাইল। সাদা লোকটির উপযুক্ত নাম দিয়েছেন লেডি, সিংহের চামড়া পরা শেয়াল। যা হোক, রাজার সমস্যা শুনে হেসে উঠল সে। রাজাকে বলল যে শেয়াপিকে আপনি ভয় পেতেই পারেন, কারণ জাদু জানে সে।
কিন্তু মেয়েটা তো আর জাদু জানে না। তাহলে আপনার সমস্যার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে মেয়েটাকে ছাড়া ওর পরিবারের সবাইকে মেরে ফেলা। তাহলেই তো ওই মেয়েটা আপনার হয়ে যাচ্ছে। তারপর ওকে নিয়ে সুখী হতে আর আপনাকে বাধা দেবে কে? এই পরামর্শে রাজা খুব খুশি হলো, এতই খুশি যে অনেকগুলো আইভরি দিয়ে দিল তাকে, আর দিল ইসমাইলের কাঙ্ক্ষিত এক মহিলাকে। এদিকে বাবা আর আমি দুজনেই ভিন্ন দুটো স্বপ্নের মাধ্যমে এসব অঘটনের ইঙ্গিত পেয়ে গিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও রাজার লোকেরা আমাদের দুয়ার পর্যন্ত চলে আসার আগে আমরা পালাইনি। কারণ বাবা তার জুলু স্ত্রী আর সন্তানদের ত্যাগ করতে পারত না। আমি আমার ভাই বোন আর মাদের ছেড়ে আসতে পারতাম না। তবে শেষ পর্যন্ত সবাইকে চিরতরে যেতেই হলো, আমার সব মা আর সব ভাই বোনদের। মাঠে বাবাকেও আপনি বসে থাকতে দেখেছেন। সাদা মৃত্যু হয়েছে তার। সাদা মৃত্যু? হ্যাঁ লেডি, সাদা মৃত্যু। কিন্তু তার আগে জুলুল্যান্ড থেকে আমরা পালাতে পারি। সবার আগে পালিয়েছি আমি। নদীর এপারে চলে এসেছিলাম। ভেবেছি এপারে এলে সাদা লোকদের কাছে অন্তত আশ্রয় পাওয়া যাবে। সে কারণে আমার বাবা, মা, ভাইদের সাথে আমি একত্রে ছিলাম না। তারপর দেখা হলো আপনার সাথে। বাকিটা তো নিজেই দেখেছেন। আরেকটা ব্যাপার, আমার মনে কোনো সন্দেহই নেই যে আপনাকে এদিকে আসতে দেখেছে ইসমাইল। ও ভেবেছে রাজার লোকেরা পথে আপনাকে পেলে ছেড়ে কথা কইবে না। সম্ভবত সে কারণেই আপনাকে আনতে গিয়েছিল সে। সংক্ষেপে এই হচ্ছে আমার গল্প। র্যাসেল জিজ্ঞেস করলো, বাবার মৃতদেহের সামনে বসে তখন কি সংবাদ পেলে তুমি? এই ব্যাপারটা নিয়ে ভীষণ কৌতূহলী হয়ে আছে র্যাসেল। নইর চেহারায় নির্বিকার একটা ভাব ফুটে উঠল। ও শুধু বলল, আমি তো আগেই বলেছি, ইনকো সাজানা ই জুলা, যে ওই কথা কেবল আমার জন্য, আর কাউকে তা বলতে পারবো না আমি। তবে এটুকু বলতে পারি, আপনার ভাগ্য আর আমার ভাগ্য পরস্পরকে জড়িয়ে আছে। আপনার, আমার আর আরেকজনের। জেনে রাখুন লেডি, অতীত জীবনে আপনার আর আমার আত্মা ছিল বোন। অনেক দিন ধরে নেটিভদের সাথে মেলামেশার ফলে ওদের এই সব রহস্যময়তা সম্বন্ধে র্যাসেলের খানিকটা জানাশোনা আছে। কখনো কখনো এসব গল্প খুবই অদ্ভুতভাবে বাস্তব রূপ নেয়। তবে র্যাসেল জানে বেশিরভাগ সময়ই এসব কথাবার্তা সেফ আশারি গল্প ছাড়া আর কিছু নয়। যা হোক, র্যাসেল বলল, আমি তোমাকে খুব ভালোবাসি নই, যদিও জানি না কেন। সম্ভবত তুমি এত দুর্ভোগ সহ্য করেছ সেজন্য। কিন্তু একটা কথা হচ্ছে, সত্যিই যদি আমাকে বোনের মতো ভালোবাসো তাহলে আপাতত আমার কাছ থেকে সরে থাকো। কারণ তোমার গল্প অনুযায়ী ওই শেয়ালটা তোমার অতীত বর্তমান দুই গল্পই জানে। যে কোনো সময় তোমার উপর আশে গায়ের ফলা নামিয়ে আনবে ও। ঠিকই বলেছেন লেডি, ঝড় আসছে। তবে সত্যি কথা হচ্ছে, আমি যেখানেই যাই না কেন তাতে ঝড় থেমে থাকবে না। কাজেই এবার আপনিই বলুন লেডি, আমি থাকবো না চলে যাব, নাকি এখানেই আপনার সামনে জান দিয়ে দেব? যাই করো জীবনটা তোমার, ঝুঁকি নাও আর যাই নাও। না না লেডি, ভুলে যাচ্ছেন। আপনার আর আমার ভাগ্য এক সুতোয় গাঁথা। অর্থাৎ আমি এখানে থাকার মানে আপনার পরিবারের উপর গজব ডেকে আনা। এরপরও কি আমার জন্য আপনার কোনো হুকুম নেই? একটা জবাব তো আমি দিয়েছি নই। এখন সিদ্ধান্ত তোমার। না, আমি সিদ্ধান্ত নেব না। না, সিদ্ধান্ত ঈশ্বরের হাতেই থাকুক। লেডি, আপনার মাথার একটা চুল দিন আমায়। মাথা থেকে একটা সোনালি চুল তুলে নইয়ের হাতে দিল র্যাসেল।
নইও নিজের মাথা থেকে একটা চুল তুলে নিল, পাশাপাশি দুটো চুল মাটিতে রেখে বলল, দেখেছেন, দুটো চুলই এক সমান। এখন বাতাস বইছে না, তবুও চুল দুটোকে একসাথে উড়িয়ে দেব। তারপর যদি কালো চুলটা আগে মাটিতে ছোঁয় তাহলে এখানেই থাকবো আমি, আর যদি সোনালিটা আগে মাটিতে পড়ে তাহলে চলে যাব। ঠিক আছে? ঠিক আছে। উঠে দাঁড়িয়ে চুল দুটো দ্রুত হাতে উপরে ছুড়ল নই। আর ঠিক তখনই কোত্থেকে যেন উদয় হলো বাতাসের ছোট্ট একটা ঘূর্ণাবর্ত। সেই হাওয়ায় চড়ে চুল দুটো প্রায় খাড়া হয়ে উপরে উঠতে থাকলো। 40 ফুট মতো উপরে উঠে গেল দুটো চুলই। তারপরই বাতাস পড়ে গেল, নামতে শুরু করলো চুল দুটো। ঠিক তখনই আবার আরেকটা বায়ু স্রোত র্যাসেলের মাথার সোনালি চুলটাকে উড়িয়ে নিয়ে গেল আরও উপরে। অপরদিকে বাতাস না পেয়ে ধীরে ধীরে মাটিতে নেমে এলো নইর মাথার কালো চুল। নই বলল, দেখা যাচ্ছে ঈশ্বর চান এখানেই থাকি আমি। তুমি থাকলে আমিও খুশি হব, বলছে রাসেল। এখন কোনো দুর্ঘটনা যদি ঘটেই যায় তবুও বলতে পারবো দোষ আমাদের নয়, দোষ ছিল বাতাসের। বাতাসের, লেডি? কিন্তু বলতে পারেন বাতাস বানায় কে? কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিতে ওর অপারগতার কথা জানালো এবং প্রশ্ন করলো, আমার চুলটা কোথায় গেল বলতে পারবে নই? জানি না লেডি, হয়তো আমার বাবার আত্মা ওটাকে তার গন্তব্যে নিয়ে গেছে। অবশ্যই এটা সেফ আমার ধারণা। মনে হলো বাতাসের টানে যেন উত্তর দিকে গেল চুলটা। দেখলেন না, আমারটা যখন পড়তে শুরু করলো তখন মনে হলো থাবা দিয়ে আপনার চুলটাকে ছিনিয়ে নিল কেউ, অথচ দুটোই একসাথে উঠছিল। আমার মনে হয় একদিন ওই চুলের মতো আপনিও আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সেই বিচিত্র দেশে, যেখানে নৈশব্দের মাঝে আধারের কানে ফিসফিসিয়ে গোপন কথা বলে যায় বিশাল সব মহিরুহ। 7 সুতরাং ডাব পরিবারের সদস্য হয়ে গেল নই, পাল্টে ফেলল নামটাও। নই থেকে হয়ে গেল ননহা। মিস্টার ডাবও ঝুলুল্যান্ডে ঢোকার পরিকল্পনা বাদ দিয়েছে। তার বদলে এখানে এই সুন্দর জায়গাটায় বসতি গড়েছে সে। জায়গাটার নাম দিয়েছে রামাহ, অর্থাৎ কান্নার জায়গা, কারণ ওদের বসতির পাশেই জুলুদের আশে গায়ে খুন হয়ে গেছে নইর পরিবারের সবাই। রামাহ নামটা মিসেস ডাবের মোটেও পছন্দ হয়নি, তবে বরাবরের মতোই স্বামীর মতের বিরোধিতা করল না সে। তবে এটা বলতে ভুলল না যে আমি নিশ্চিত সব শেষ হওয়ার আগে এখানে আরও অনেক অশ্রু ঝরবে। যা হোক, কাঠ আর পাথর দিয়ে চমৎকার এক বাড়ি গড়ল মিস্টার ডাব। কোথা থেকে যেন ভাগ্যান্বেষী এক পাথরের মিস্ত্রিকে ধরে আনলো সে। সেই সাথে নিয়ে এলো দুজন কাঠমিস্ত্রি, আর তার নিজের কালো ভেতরা তো আছেই। আশপাশে কাঠ বা পাথর কোনোটারই অভাব নেই। সুতরাং ওই মিস্ত্রি আর নিজের ভেতরদের নিয়েই বাড়ির কাজে হাত দিল সে। যে টিলার উপর তারা প্রথমবার ক্যাম্প করেছিল সেখানেই বানানো হলো তাদের বাড়ি, এবং যেখানে ইসমাইল প্রথমবার উদয় হয়েছিল সেখানে বানানো হলো চার্চ। সব মিলিয়ে 1 বছরের বেশি লেগে গেল। তবে কাজ যখন শেষ হলো অত্যন্ত গর্বিত বোধ করল প্যাস্টর মিস্টার ডাব। ডাব পরিবার দক্ষিণ আফ্রিকায় পা রাখার পর থেকে আজ পর্যন্ত লম্বা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এখানকার মতো সুখী আর কখনো হয়নি মিস্টার ডাব। কারণ প্রথমত তার পরিবারের মুখে হাসি ফুটেছে, এবং দ্বিতীয়ত ও প্রধানত স্বপ্ন বাস্তবায়নের পথে বড় একটা পদক্ষেপ নিতে পেরেছে সে। সেটা হচ্ছে চার্চ প্রতিষ্ঠা। কিছুদিনের মধ্যেই চার্চ ও তার বাড়ি ঘিরে বসতি গড়ল বেশ কিছু সংখ্যক নেটিভ পরিবার।
এদের বেশিরভাগ পরিবারই সাবেক জুলু রাজা চাকার অত্যাচারের জাতাকলে ভীষণভাবে পিষ্ট। তবে এখন সাদা মানুষের এলাকায় আশ্রয় নিতে পেরে তারা খুশি। বিশেষভাবে ওরা যখন বুঝতে পেরেছে এই সাদা পরিবারটির সবাই খুবই সজ্জন প্রকৃতির মানুষ, যার পর্নায় খুশি হয়েছে তারা। তাদেরকে দিনের পর দিন মহা উৎসাহে ডক্ট্রিন থেকে ভার্স শোনায় মিস্টার ডাব। তবে সত্যি বলতে এসবের কতটুকু তাদের মগজে ঢোকে তা প্রশ্ন সাপেক্ষ। তবে এটুকু অত্যাচার নেটিভরা মেনে নিয়েছে। ওরা ধরে নিয়েছে এটা এই সাদা লোকের ছায়ায় থাকার মূল্য। তবে মিস্টার ডাব যখন ওদের বোঝাতে গেল যে একজন রেখে বাকি সব স্ত্রী তাদের ত্যাগ করা উচিত, সাফ মানা করে দিল কালোরা। রেগে গিয়ে ওদেরকে এই এলাকা থেকে চলে যেতে বলল মিস্টার ডাব। কিন্তু কালোরা এর প্রতিবাদ করল, বলল তার মতো ওদেরও এই ভ্যালিতে থাকার পূর্ণ অধিকার আছে। তারা বলল, আমাদেরকে আপনার পবিত্র বই থেকে পড়ে শোনান ও চিৎকারকারী, আমরা শুনব। হয়তো বছর খানেকের মধ্যে আপনার মতো করে চিন্তা করতে শিখেও যাব। তবে তার আগ পর্যন্ত আমাদেরকে চিন্তাভাবনা করার অবকাশ দিন। বাধ্য হয়ে ওদের কথা মেনে নিল প্যাস্টর। আশাই রইল যে একদিন হয়তো ওদের কঠোর হৃদয় নরম হবে। খ্রিস্ট ধর্মের ঐশ্বরিক আলোয় উদ্ভাসিত হবে তারা। সুতরাং ওদেরকে উপদেশ দেয়া চালিয়ে গেল প্যাস্টর। সেই সাথে ছোট শিশু, বয়োবৃদ্ধ ও নতুন করে যারা আর স্ত্রী নেবে না তাদেরকে ব্যাপটাইজ করতে লাগলো সে। সত্যি বলতে সুখেই কাটতে লাগলো ভ্যালিবাসীদের দিন। ইতিমধ্যে ট্র্যাক্টর আমদানি করেছে প্যাস্টর। কালোদের শিখিয়েছে সেটার ব্যবহার। ফলে ওদেরকে ফল ফসলে ভরা মৌসুম উপহার দিল ভ্যালির অকর্ষিত উর্বরা জমি। নেটিভদের সামান্য কিছু গবাদি পশু ছিল, সেগুলো সংখ্যায় ফুলে ফেঁপে উঠতে শুরু করলো। একইভাবে বাড়তে থাকলো তাদের পরিবারের সদস্য সংখ্যা। যেন জুলু অত্যাচার শুরু হবার আগের সেই প্রাচুর্যময় দিন ফিরে পেল তারা। কারণ ট্যাক্স হিসেবে কারো কাছ থেকে গবাদি পশু তো দূরের কথা, এক মুঠো শস্যও নেয় না চিৎকারকারী। তবে জুলুদের আগে আসেগাইয়ের ভয় ওদের মন থেকে একেবারে মুছে যায়নি। কারণ অত্যাচারী রাজা চাকা মারা গেলেও জুলুল্যান্ড শাসন করে তার আপন ভাই রিনগান। আর কে না জানে, একই রক্ত একই ঐতিহ্য বহন করে। এদিকে টেগুলার এই পারে বসতি গড়ে উঠেছে। দিনে দিনে তা সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে। আর অদ্ভুত সব জিনিসপত্র আছে এখানে। এই খবর ডিনগানের কানেও পৌঁছেছে। তাই খবরের সত্যতা যাচাই করতে গুপ্তচর পাঠালো সে। গুপ্তচরেরা ফিরে রাজাকে জানালো ওখানে কেবল মাত্র এক ঘর সাদা লোক আছে। লোকটি তার স্ত্রীকে নিয়ে থাকে ওখানে। আর বাকিরা নাটাল থেকে বা অন্যত্র থেকে গিয়ে বসতি করা কালো কাফরি। এসব খবরের সাথে সাদা লোকের কন্যা সম্বন্ধে অদ্ভুত সব গল্প নিয়ে ফিরল দূতরা। এসব শুনে প্যাস্টরের কাছে দূত পাঠালো রাজা ডিনগান। দূত বার্তা নিয়ে এলো, আমি জুলু রাজা ডিনগান। আমি আপনার কথা শুনেছি ও চিৎকারকারী। জেনেছি আমার দেশের সীমানায় নগর পত্তন করেছেন আপনি। আর এর বাসিন্দা হয়েছে রাজা চাকার শিকার করা শেয়ালের সন্তানরা। তবে এই দূত মারফত আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে যতদিন পর্যন্ত আমার কাছ থেকে পালিয়ে যাওয়া কাউকে আপনি আশ্রয় না দিচ্ছেন ততদিন আপনার সাথে আমার কোনো বিরোধ নেই। এবং অমন কাউকে আপনার আশ্রয়ে না পাওয়া পর্যন্ত আপনার নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি আমি। কিন্তু আমার কাছ থেকে পালানো একজনও যদি আপনার কাছে দেখা যায় তাহলে আমার সৈন্য যাবে আপনার ক্রালে। সবাইকে শেষ করে তবেই সে ফিরবে। আমি আরও জেনেছি আপনার মেয়ের কথা। শুনেছি সারা দেশই নাকি তাকে জানে ইনকোসা জানা ই জুল্লা নামে। কিন্তু ওই নাম তো আমাদের দেবীর আত্মার।
আমাদের ওঝারা বলে সেই দেবীও নাকি শ্বেতাঙ্গিনী। আমাদের কিছু পুরোহিত বলছে দেবীর মানব রূপ হচ্ছে আপনার কন্যা। কথাটা এখন আমার গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে। না পারছি গিলতে, না পারছি ফেলতে, কিন্তু তারপরও আপনার মেয়েকে জুলুল্যান্ডে আমার খেয়ালে নিমন্ত্রণ জানাচ্ছি, যাতে তাকে দেখে বুঝে ঘটনার সত্যতা যাচাই করতে পারি। আমার পূর্বপুরুষদের আত্মার নামে আপনার ও আপনার মেয়ের কাছে শপথ করে আমি দিনগান বলছি, জুলুল্যান্ডের কেউ কখনোই তার কোনো রকম ক্ষতি করবে না। কেউ আপনার মেয়ের গায়ে একটা আঙুল ছোঁয়ালেও পরিবারের সবাইকে নিয়ে মরবে সে। তার পবিত্র নামের কল্যাণে সমগ্র জুলুল্যান্ড তার ঘর, আর জুলুল্যান্ডের সমস্ত জুলু তার দাস। তার মর্যাদাপূর্ণ উপাধির দৌলতে যে সীমা পর্যন্ত জুলু শাসন চলে, সে পর্যন্ত সকলের প্রাণদান ও প্রাণ হরণের অধিকার তাকে আমি দিলাম। আর উপহার হিসেবে আমার রাজকীয় পশুশালা থেকে পাঠালাম 12টা গাই গরু ও একটি ষাঁড়। সেই সাথে দিলাম আরোহী বহনে প্রশিক্ষিত একটি সাদা ষাঁড়। উনি যখন জুলুল্যান্ডে আসবেন, এই ষাঁড়ের পিঠে চড়েই যেন আসেন, তাহলে সবাই বুঝতে পারবে কে আসছে। তবে তার সাথে যেন কোনো পুরুষ মানুষ না আসে, কারণ জুলুদের দেবীর আত্মা জুলুদের মধ্যেই পরীক্ষিত হবে। এই হচ্ছে আমার বক্তব্য। আমার ইচ্ছা আমার লোকের হাত থেকে স্বয়ং জুলা যেন উপহারগুলো বুঝে নেন, যাতে আমার লোকেরা ফিরে এসে তার কথা আমাদের কাছে বলতে পারে। কথাগুলো শুনে ঘরে গিয়ে ঢুকলো প্যাস্টর। এসবের মাথামুন্ডু কিছুই যেমন সে বুঝতে পারছে না, তেমন রাজাকে কি জবাব দেবে তাও মাথায় খেলছে না। তখন নইয়ের সাথে পরামর্শ করলো র্যাসেল। নই অবশ্য রাজার সৈন্যদের দেখে আগেই লুকিয়ে পড়েছিল, কারণ রাজার সৈন্যদের বা দূতের চোখে পড়ে গেলে ওর তো বটেই, ডাব পরিবারের সবারও কল্লা কাটা পড়বে। যা হোক, নই পরামর্শ দিল, জুলু চিন্তাধারা মোতাবেক ক্ষমতা হাতে পেলে তা ধরে রাখতে হয়। তাই রাজার দূতের সাথে কথা বলুন। নরম সুরে তাকে বলবেন, কোনো একদিন জুলুল্যান্ডে যাবেন আপনি। কথাগুলো বাবাকে বুঝিয়ে বলল র্যাসেল। তারপর জুলুদের সাথে কথা বলার অনুমতি পেল ও। ঘর থেকে বের হবার আগে গায়ে একটা সাদা শাল জড়িয়ে নিল ও। এটা অবশ্য নইয়ের পরামর্শ মতো করেছে। সোনালি চুলগুলো সরিয়ে দিল পিঠের উপর। হাতে নিল হালকা একটা বর্শা। র্যাসেলদের ঘরের উঠানের সামনে একটা বড় পাথরের খানিক দূরে অতিথিদের বসার জায়গা। ওখানেই বসে আছে রাজার দূতেরা। সংখ্যায় তারা 6 জন। সেই সাথে আছে রাজার উপহার হিসেবে আনা গবাদি পশুগুলো সামলে রাখা রাখালেরা। উঠানে খোলা জায়গায় বসে কথা বলতে বলতে নস্যি নিচ্ছে তারা। জুলুদের অজান্তে ওই পাথরটার উপর উঠে দাঁড়ালো রাসেল। এর কয়েক মুহূর্তের মধ্যেই মেঘের আড়াল থেকে উকি দিল রূপালী চাঁদ। উজ্জ্বল জ্যোৎস্নালোকে রূপালী বর্ণ ধারণ করল র্যাসেলের সাদা শাল। চন্দ্রলোকের কল্যাণে ঐন্দ্রজালিক রূপে জুলুদের চোখে ধরা পড়ল র্যাসেল। র্যাসেল এখন আর সাধারণ কোনো মানুষ নয়, রহস্যময়ী এক অতি মানবী সে। ওকে দেখে লাফিয়ে উঠে দাঁড়ালো জুলুরা। এমন আচমকাউকে উদয় হতে দেখে রীতিমতো ভ্যাবাচাক্কা খেয়ে গেছে ওরা। সহজাত প্রবৃত্তির বশেই উঠে গেল ওদের বর্ষাধরা ডান হাত। বায়াতে বায়াতে বলে রাসেলকে রাজকীয় সেলুট করল জুলুরা, যা আজকের আগে আর কোনো নারীর কপালে কখনো জোটেনি। জুলু ভাষায় স্পষ্ট উচ্চারণে র্যাসেল বলল, আমি তোমাদের কথা শুনেছি। আমাকে দেখতে চাও তোমরা, রাজার দূতগণ। খুশি মনে তোমাদের সামনে এসেছি আমি। বলো, কি জানতে চাও? তখন দূতদের সারি থেকে বেরিয়ে এলো একজন বয়স্ক লোক। সাজ পোশাক দেখেই বোঝা যায় উচ্চ পদধারী
মর্যাদাবান লোক সে। র্যাসেলকে এক মুহূর্ত জরিপ করলো তার চোখ দুটো। তারপর আবার স্যালুট করে ভদ্র সুরে সে জিজ্ঞেস করলো, লেডি? আপনি লেডি বা দেবী যাই হন, আমরা জানতে চাই জুলুদের মহান আত্মার নাম কি করে আপনি অর্জন করেছেন। আজ থেকে অনেক বছর আগে এই জায়গা থেকে অনেক অনেক দূরে একবার ভয়াবহ ঝড়ের কবলে পড়ি আমি। তখন সেই ঝড়ের বজ্র বিদ্যুৎ আমাকে পাশ কাটিয়ে যায়। পাহাড়ি ঢলের পানিও আমাকে ছোঁয়নি। সেই রাতে আমার পাশেই ঘুমিয়েছে দুটো সিংহ। কিন্তু দেখতেই পাচ্ছ, আমার কোনো ক্ষতি করেনি তারা। স্বর্গ নির্ধারিত নিয়তি বলেই এসব ঘটেছে। সেই থেকে লোকে এই নামে আমাকে ডাকতে শুরু করে। গল্পটা আমরাও শুনেছি, বিশ্বাসও করেছি। আমাদের বিশ্বাস স্বর্গ থেকেই আপনার জন্য এই নাম নির্ধারিত হয়েছে। আমি নিজের স্বপ্নে যে পবিত্র আত্মাকে দেখেছি, তিনি দেখতে ছিলেন ঠিক আপনারই মতো, বলল বয়স্ক লোকটি। হয়তো তাই, কিন্তু আমি একজন সাধারণ নারী, কোনো পবিত্র আত্মা নয়, জবাব দিল র্যাসেল। তারপরও আমরা বিশ্বাস করি প্রত্যেক নারীর ভেতরই বাস করে বিশেষ এক আত্মা। আমাদের বিশ্বাস আপনার মধ্যেও অমন একজন আছেন, এবং তিনি আমাদের মহান পবিত্র আত্মার ছায়া। এখন রাজার কথাগুলো আবার আপনাকে শোনাচ্ছি। যদিও আপনার বাবাকেও রাজার কথাগুলো আমরা জানিয়েছি। আপনার জন্য জুলুল্যান্ডের দুয়ার সবসময়ই খোলা। এখানকার সব পশু আপনার, সমস্ত জুলুল্যান্ডই আপনার ক্রাল, আর এরা আপনার জন্য আনা বলি। যেহেতু এখন থেকে আপনি জুলুদের জীবন মৃত্যুর নির্ধারক, তাই এদের থেকে যে কাউকে বলি হিসেবে বেছে নিন। খুশি মনে সে মরবে, আর বাকিরা হবে তার মৃত্যুর সাক্ষী। তোমার বক্তব্য শুনেছি। উপহারগুলোর জন্য রাজাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আমি। জীবন মৃত্যুর ক্ষমতা রইল আমার হাতে, কিন্তু কোনো ভালো মানুষের প্রাণ নিতে চাই না আমি। আমার হয়ে এই কথাগুলো রাজাকে জানিয়ে দিও। আপনি যেভাবে বললেন ঠিক সেভাবেই রাজাকে সব জানাবো। কিন্তু লেডি, রাজা যেমন বলেছিলেন, আমাদের সাথে কি আপনি যাবেন না? নদীর অপর পারে আপনার জন্য এক রেজিমেন্ট সৈন্য অপেক্ষা করছে। তারাই আপনাকে পৌঁছে দেবে রাজার ঘরে। যেভাবে যাবেন সেভাবেই ফিরিয়ে দিয়ে যাওয়া হবে আপনাকে, আর যা চাইবেন দেয়া হবে তাই। একদিন অবশ্যই যাব আমি, তবে আজই নয়। যাও, নিরাপদে যাও। শান্তির বার্তা নিয়ে দেশে ফিরে যাও, রাজার দূত। বলতে বলতেই একখণ্ড মেঘ এসে ঢেকে দিল চাঁদটাকে। আবার যখন চাঁদের সামনে থেকে মেঘ সরল, ততক্ষণে পাথরের উপর থেকে গায়েব হয়ে গেছে র্যাসেল। ওকে হারিয়ে যেতে দেখে মাদুর গুছিয়ে নিল জুলুরা। দ্রুত পায়ে ফিরে গেল জুলুল্যান্ডের দিকে। ঘরে ফিরে হাসতে হাসতে বাবা মায়ের কাছে কথোপকথনের কথা খুলে বলল র্যাসেল। শুনে ওর বাবা মন্তব্য করলো, কাজটা ঠিক হলো না, কারণ ওই অশিক্ষিত লোকগুলো বিশ্বাস করে বসে থাকবে আসলেই তুমি মাটির মানুষ নও, বরং স্বর্গীয় কেউ একজন। করুক, তাতে তো কারো কোনো ক্ষতি বৃদ্ধি হচ্ছে না। জীবন দেয়া ও নেয়ার ক্ষমতা নিয়ে অবশ্যই ওরা কথা বলবে। মনে হচ্ছে একদিন আমার ভীষণ কাজে লাগবে এই ক্ষমতাটা। পরে নইকে র্যাসেল জিজ্ঞেস করেছিল, হাত পোড়া লোকটি যে রাজার মুখ হয়ে কথা বলল সে কে? জবাবে নই বলে, তার নাম মোপো। মোপো বা বোপো। সেই ছুরি মেরে হত্যা করেছে রাজা চাকাকে। লোকে বলে জীবিত মানুষদের মধ্যে কেবল এই একজন মানুষই জুলুদের আত্মার দেখা পেয়েছে। তিনবার তার দেখা পেয়েছে সে, অন্তত তেমনটাই বাবা বলে গেছে। সে কারণে তাকেই ডিনগান পাঠিয়েছে, যে রাজাকে সত্য কথা জানাতে পারে সে, যেন রাজাকে সত্য কথা জানাতে পারে সে।
তারপর মোপো, নাডা, বুলালিও আর কালো আত্মা চাকার জীবনাশনের গল্প শোনালো নই। নাডা দা লিলি দ্রষ্টব্য। সেদিনই প্রথম জুলুদের দেখেছে রাসেল। নাটকীয়ভাবে নিজেকে উপস্থাপন করাটা সেদিন ওর উপকারেই এসেছে। তবে সত্যি বলতে একটা অঘটন না ঘটলে সময়ের সাথে সাথে এই ঘটনা ভুলে যেত সবাই। তবে সেটা যথাসময়ে বলা হবে। প্রথম প্রথম রাসেল ভেবেছে জুলুদের আত্মা নামটা ওর উপকারেই আসবে। হয়তো আসলেই ওকে মহান আত্মা বলে ভেবে নেবে জুলুরা। কিন্তু পরে বুঝেছে এসব হয়েছে ইসমাইলের কারণে। রাসেল এমন একটা নাম কেন পাবে তা ইসমাইলের বোধগম্য নয়। তার উপর ওর সাহসিকতা, চারিত্রিক দৃঢ়তা, বিপদ মোকাবেলা করার মানসিকতা ইত্যাদিও ওকে ভীষণ প্রভাবিত করেছে। ফলে জুলুদের সাথে এ নিয়ে কথা বলেছে সে। কুসংস্কারাচ্ছন্ন জুলুদের সাথে অনেক দিন ধরে মেশার ফলে ওদের উপর ইসমাইলের একটা প্রভাব তৈরি হয়ে গিয়েছিল, যার ফলে রাসেলের অদ্ভুত নাম শোনার পর ঘটনার সত্যতা সম্বন্ধে তদন্ত চায় ইন্দু নারা। ফলে তাদের চাপে বাধ্য হয়ে তদন্ত করতে লোক পাঠায় রাজা, এবং তদন্তকারী হিসেবে পাঠায় সেই লোককে যার সম্বন্ধে বলা হয় কেবল মাত্র সেই জীবিত অবস্থায় ও সচেতনভাবে জুলুদের আত্মাকে দেখেছে, তাও একবার নয়, তিনবার। নিঃসন্দেহে রাজাকে সত্য কথাই জানাবে সে। এদিকে শিকার বা ব্যবসার কাজ না থাকলে প্রায়ই রামাহতে আসতে শুরু করেছে ইসমাইল। রাসেল স্পষ্ট বুঝতে পেরেছে লোকটা ওর প্রেমে পড়ে গেছে। চামড়ার ট্রাউজার বাদ দিয়ে ইউরোপিয়ান কেতার পোশাক গায়ে চড়িয়ে আসা শুরু করলো ইসমাইল। সেই সাথে পশুর চামড়ার তৈরি ক্যারস, পশম সমৃদ্ধ চামড়ার ভারী কম্বল সদৃশ্য বস্তু, শিকার করা পশু ইত্যাদি পাঠাতে শুরু করলো এবং বলে দিত রাসেল নিজেই যেন ওসব বুঝে নেয়। এরপর আর কিছু বুঝতে বাকি থাকে না। ওর মাও ব্যাপারটা বুঝতে পেরেছে। তার পক্ষে যতভাবে সম্ভব মেয়েকে রক্ষার প্রয়াস চালালো সে। কিন্তু মিস্টার ডাবের মোটা মাথায় এর কিছুই ঢোকেনি। সে ভেবে নিয়েছে ইসমাইল এখানে আসে তার সঙ্গ লাভের প্রত্যাশায়। ইসমাইলও মহা ধুরন্ধর। সেও মিস্টার ডাবের সামনে অমনভাবে নিজেকে উপস্থাপন করে। মিসেস ডাব দুই একবার চেষ্টা করেছে স্বামীর ভুল ভাঙাতে, কিন্তু এসব শুনতে নারাজ মিস্টার ডাব। তার কথা একটাই, পাপিকে আলোর পথ দেখানোই তার কাজ, এবং তাই সে করবে। কাজেই ইসমাইলের জন্য খোলাই থাকলো রামাহ এর দরজা। প্রথম দিকে রাসেল চেষ্টা করত যতভাবে সম্ভব লোকটাকে এড়িয়ে যেতে। নইয়ার কাফরিদের বলে রাখত ইসমাইলকে রামাহ এর ত্রিসীমানায় দেখা গেলেই যেন ওকে সতর্ক করা হয়। সাথে সাথেই পালাতো ও, হয় আশেপাশে কোথাও লুকিয়ে থাকতো, নয়তো চলে যেত সাগর পাড়ে। ইসমাইল চলে গেলে তবেই বাড়ি ফিরত। কিন্তু কিন্তু যদি সেটা সম্ভব না হতো তখন নইকে অবশ্যই পাশে রাখত এবং সুযোগ পাওয়া মাত্রই ঘরে চলে যেত। কিন্তু এর ফল হলো খারাপ। নইকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করলো ইসমাইল। অনুমান করে নিল নইর পরিবারের হত্যাকাণ্ড নিয়ে দিনগানের সাথে তার ষড়যন্ত্রের কথাটা নই জানে। হয়তো রাসেলকে সব কিছু বলেও দিয়েছে ও। রাসেলের সাথে যে একদণ্ড একা কথা বলবে নইর জন্যই তা সে পারে না। সুতরাং ইসমাইল সিদ্ধান্ত নিল প্রথম সুযোগেই নইর উপর কঠিন বদলা নেবে। কিন্তু বললেই তো হলো না। নইকে ডাব পরিবারের সবাই খুব পছন্দ করে, নিজেদের একজনের মতো দেখে রাখে ওকে। সুতরাং জুলুদের দ্বারা ওকে উঠিয়ে নেওয়া বা মেরে ফেলা সম্ভব না। তাহলে ডাব পরিবারে ওর গমনাগমনের অবসান হয়ে যাবে।
এসব চিন্তা করে মনের রাগ মনেই পুষে রাখল সে। অপেক্ষায় রইল মোক্ষম সুযোগের জন্য। ওদিকে র্যাসেলের একটা বদ স্বভাবের কথা জেনে গেছে ইসমাইল। সেটা হচ্ছে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যায় র্যাসেল। সেদিকে মন যেদিকে মন চায় চলতে থাকে। সুতরাং সুযোগের অপেক্ষায় থাকা ইসমাইল একদিন সত্যিই সুযোগ পেয়ে গেল। ঘটনাটা এমন। যথারীতি ঘর থেকে বের হয়ে চার্চ স্টেশনের দিকে রওনা হয়েছে রাসেল। কিছুটা দূরত্ব বজায় রেখে ঘোড়ার পিঠে চড়ে ওকে অনুসরণ করছে ইসমাইল। এতদিনের অপেক্ষার ফল ফলল। অর্ধেক পথে গিয়ে হঠাৎ চার্চ স্টেশনের দিক থেকে ঘুরে অন্য পথ ধরল রাসেল। সেই কুমির ভরা ডোবার পাশ দিয়ে সাগর পাড়ে সেই সামুদ্রিক পুলের দিকে চলতে শুরু করলো। কিন্তু কেউ যে ওকে অনুসরণ করছে তা ঘুণাক্ষরেও সন্দেহ করল না রাসেল। পুলের কাছে চলে গেল। শেষে মাটিতে ইসমাইলের ছায়া দেখে হুঁশ ফিরল রাসেলের। লাফিয়ে উঠে দাঁড়ালো। ওর মন চাইছিল ছুটে পালাতে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলো ও। মুখে বন্ধুসুলভ হাসি ফুটিয়ে বলল, গুড ডে মিস্টার ইসমাইল। শিকারে এসেছেন বুঝি? হ্যাঁ, অনেকটা তাই। আপনার সঙ্গ শিকার করার চেষ্টা করছিলাম। কিন্তু আমি তো কোনো বন্য জন্তু নই মিস্টার ইসমাইল যে আমাকে শিকার করতে হবে, নির্বিকারভাবে বলল রাসেল। না, অবশ্যই তা নন। তবে যে কোনো জন্তুর চেয়ে অনেক সুন্দর ও অনেক বেশি বিপজ্জনক আপনি। রাসেল এবার ভাব দেখালো ওর ব্যস্ততা আছে। মুখে বলল বাড়ি যাবে, কিন্তু পুল এলাকা থেকে বের হবার একমাত্র পথের উপর দাঁড়িয়ে আছে ইসমাইল। দুহাতে পথ আগলে রেখে বলল, না, আগে আমার কথা শুনতে হবে। অনেক দিন অপেক্ষার পর আজ সুযোগ পেয়েছি। আমার কথা আজ বলবই। আমি আপনাকে ভালোবাসি মিস রাসেল। বিয়ে করতে চাই আপনাকে। কিন্তু আমি তো জানি আপনি বিয়ে করেছেন। তাও একটা না, একাধিক বিয়ে করেছেন, বলল রাসেল। কে বলেছে? ও, বুঝেছি। বদমাস ডাইনি নই বলেছে। নইকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। ও আমার বন্ধু। তাহলে বলবো, বন্ধু হিসেবে একটা মৃত্যুকে বেছেছেন আপনি। যাদের কথা বললেন তারা আমার স্ত্রী নয়, ভৃত্য। হতে পারে, নাও হতে পারে। আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে চাই না। এই কথোপকথনও আর লম্বা করতে চাই না। তবু গোয়ারের মতো ইসমাইল বলল, না, আমি বলেছি আপনাকে ভালোবাসি আমি। বিয়ে করতে চাই। সেটা আপনার ইচ্ছাই হোক বা অনিচ্ছায়। তবে আমি চাই রাসেল, স্বেচ্ছায় আপনি এতে সায় দিন। আমি খুব ভালো স্বামী হব। খুব বড় একটা ঘরে আমার জন্ম। অনেক উঁচু আমার বংশ। আপনার কল্পনার চেয়েও অনেক উঁচু। সম্পদশালী মানুষ আমি। হাজারের উপর গবাদি পশু আছে আমার। আর আছে আইভরি বিক্রি করে পাওয়া সোনা, প্রচুর সোনা। আপনি চাইলে আপনাকে নিয়ে ইংল্যান্ডে চলে যাব। এই বন্য পরিবেশ ছেড়ে ইংল্যান্ডে বিলাসী জীবন কাটাতে পারবেন। প্রস্তাবটার জন্য ধন্যবাদ মিস্টার ইসমাইল। তবে শহরের জীবনের চেয়ে এই বন্য পরিবেশই আমার বেশি পছন্দ। না, না, আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনার বিপদ হতে পারে। জানেনই তো, নিজের নিরাপত্তার ব্যবস্থা সাথে নিয়েই পথ চলি আমি। সাথের পিস্তলটা দেখিয়ে বলল রাসেল, আমি আপনাকে ভয় পাই না মিস্টার ইসমাইল। বরং আমি জানি আপনিই আমাকে ভয় পান। হয়তো তাই। জুলুরা ঠিকই বলে, আপনি টাগাটি, বিশেষ কেউ। সাদা বা কালো, কোনো সাধারণ নারীর মতোই আপনি নন। তা না হলে কোনো মতেই আপনার জন্য আমি পাগল হতাম না। আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আমার নাওয়া খাওয়া সব শিখেই উঠেছে। দেশ ছেড়ে পালিয়েছে ঘুম। ও রাসেল, আমার উপর রাগ করবেন না। করুণা করুন।
একটু আশা দিন। জানি অতীতে খারাপ একটা জীবন কাটিয়েছি আমি, কিন্তু কথা দিতে পারি আপনাকে পেলে ভালো হয়ে যাব, ভালো খ্রিস্টান হয়ে উঠব। কিন্তু যদি আমাকে প্রত্যাখ্যান করেন, বুঝতে পারবেন কতটা নিচে আমি নামতে পারি। আমি খুব ভালো করেই জানি মিস্টার ইসমাইল, আপনি কি। এর বেশি জানার আমার আর দরকার নেই। আমি কঠিন কথা বলে আপনাকে কষ্ট দিতে চাই না, তবে অনুরোধ করছি চলে যান। এভাবে আর কখনো আমার সাথে কথা বলতে আসবেন না। আর জেনে রাখুন, কখনোই আপনাকে আমি বিয়ে করব না। আপনি কি কাউকে ভালোবাসেন? রুক্ষ স্বরে প্রশ্ন করল ইসমাইল। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটার জবাব দিল রাসেল। এই বিরান দেশে স্বপ্ন ছাড়া কাকে ভালোবাসবো? বলতে চাইছেন একটা লোককে নিয়ে স্বপ্ন দেখেন আপনি? বেশ, কিন্তু আমার পথে যেন সে না আসে। তাহলে ওই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে সময় লাগবে না। আমার সামনে পড়লে ওকে খুন করে ফেলবো। আমি যদি আপনাকে না পাই, তাহলে কাউকে পেতে দেব না, বুঝেছেন? আজে বাজে কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। পথ ছাড়ুন, আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি? আমাকে মেনে না নিলে খুব শীঘ্রই আমার বাড়ি ছাড়া আপনার জন্য আর কোনো বাড়ি থাকবে না। আমি এখানে খুবই ক্ষমতাবান মানুষ, খুবই ক্ষমতাবান। লোকটার হিংস্র চেহারা দেখে ভয়ই পেয়ে গেল রাসেল। খানিকটা কেঁপে উঠল ও। তারপর বলল, আমার উপর আপনার কোনো ক্ষমতাই নেই। সত্যিকারের ক্ষমতা আছে আমার হাতে। মানে, কারণ আপনি টাকাটি। কিন্তু তারপরও আরও কিছু আছে। বলতে বলতেই পায়ের শব্দ শুনে পিছু ফিরে চাইল সে। দেখা গেল সাদা রোব গায়ে ধীর কিন্তু দীপ্ত পায়ে হেঁটে আসছে নই। ইসমাইলকে পাশ কাটিয়ে এমনভাবে সে র্যাসেলের পাশে গিয়ে দাঁড়ালো যেন জলজান্ত মানুষটাকে দেখতেই পায়নি ও। র্যাসেলকে বলল, ইনকো সাজানা, আমি কাজ করছিলাম। এমন সময় শুনতে পেলাম আমাকে ডাকছেন আপনি, তাই এখানে এসেছি। এখন আপনি বললে আপনাকে নিয়ে বাড়ির পথে এগিয়ে যেতে পারি। আগের কথাই খেই ধরল ইসমাইল। উদাহরণ উদাহরণ হিসেবে বলাই যায় এই বদমাস কালো ডাইনিটার কথা। ওর ক্ষতি করার ক্ষমতা আছে আমার। শেয়াপির মেয়ে, তুই ভালো করেই জানিস জুলুল্যান্ড থেকে পালিয়ে আসাদের শাস্তি কি। তোর সমস্ত শয়তানির মূল্য কড়াই গন্ডায় চুকিয়ে দেব আমি। নরম দৃষ্টিতে লোকটার আপদ মস্তক দেখল নই। তারপর বলল, তোমার তাই মনে হয় নিশাচর? তোমার ধারণা বাবার সাথে যা করেছ মেয়ের সাথেও তাই করতে পারবে? গত রাতে মোরগ ডাকার আগে বাবার কবরের পাশে বসেছিলাম আমি। তখন আমার সাথে কথা বলেছে আমার বাবার আত্মা। সে গোপন কথা বলে গেছে আমাকে। তোমাকেও বলছি, শোনো। বলে ইসমাইলের কানে কানে কি যেন বলল নই। র্যাসেল দেখল নইর কথা শুনতে ফ্যাকাশে হয়ে গেল ইসমাইলের চেহারা। এক পর্যায়ে সে হাত তুলল যেন নইকে আঘাত করবে, কিন্তু পর মুহূর্তে ঝুলে পড়ল তার হাত। সরে দাঁড়ালো ইসমাইল। জুলু আর ইংরেজিতে অভিশাপ দিতে দিতে চলে গেল। ওকে কি বললেন নই? প্রশ্ন করল র্যাসেল। ও কিছু না জোলা, হয়তো সত্যি কথা, হয়তো ওকে ভয় দেখাতে আমার মনে যা এসেছে বলে দিয়েছি। তবে শেষ কথা হচ্ছে আপাতত চলে গেছে ও। বদমাস হায়না, নির্ঘাত প্রেম নিবেদন করতে এসেছিল সে। অনেক দিন ধরে চাইছিল কথাগুলো আপনাকে বলবে। নিশ্চয় আপনাকে হুমকি ধমকি দিয়েছে, তাই না? আপনি আসলে ঠিকই বলেছেন। ওর ক্ষমতা নেই আপনাকে কিছু করবে, আর আমাকেও খুব সামান্যই আঘাত করার শক্তি আছে ওর। তবে এটাও সত্যি যে ওর অনেক ক্ষমতা আছে। অন্যদের অনায়াসে ক্ষতি করতে পারবে ও। আপনার বাবা জ্ঞানী হলে তার উচিত এই জায়গা ছেড়ে অন্য কোথাও সরে যাওয়া। আমারও তাই মনে হয়। চলো বাড়ি যাই, বাবার সাথে কথা বলতে হবে, বলল র্যাসেল। ৮
এসেই ওরা বাড়িতে ঢুকলো না, কারণ র্যাসেলের সন্দেহ ওদের ঘরে ঢুকেছে ইসমাইল। তাই একটু অপেক্ষা করার সিদ্ধান্ত নিল দুজনে। সত্যি সত্যি কিছুক্ষণ পর বের হলো ইসমাইল। র্যাসেলকে নই বলল, আপনার বাবার কানে বিষ ঢালতে এসেছিল ইসমাইল, সাবধান। বাস্তবেও তাই দেখা গেল। বারান্দায় চিন্তিত বিচলিত মুখে পায়চারি করছে মিস্টার ডাব। তার সামনে পৌঁছে র্যাসেল জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? মিস্টার স্মিথকে তুমি কিছু বলেছ? এখানে একটু বলে রাখি, ইসমাইল মিস্টার ডাবের সামনে বলেছিল যে ধরে নিন আমার নাম স্মিথ। তাই মিস্টার ডাবের কাছে ইসমাইলের চেয়ে স্মিথ নামটাই অনেক স্বাভাবিক বলে মনে হয়েছে। তাই এই নামেই ইসমাইলকে ডাকে সে। মিস্টার ডাব বলল, মিস্টার স্মিথ এসেছিল। বলল, নোহা নোনাহা নোনাহ নাকি তাকে নিয়ে খুব খারাপ খারাপ ভবিষ্যৎবাণী করেছে, আর তুমিও নাকি তার সাথে খুব খারাপ খারাপ আচরণ করেছ। শুনতে চাইলে পুরো ঘটনা বলতে পারি বাবা। ইসমাইল বা স্মিথ যাই বলো, আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। বলেছে আমাকে বিয়ে করতে চায়। ভদ্র ভাষায় আমি মানা করে দিয়েছি। তখন সেই আমার সাথে খুব খারাপ আচরণ করেছে, হুমকি ধমকিও দিয়েছে। আর এখানে এসে উল্টো আমার নামে বিচার দিয়ে গেছে। লোকটার কথাতেই আমি সেটা আজ করেছি। তবে তার অভিযোগ ছিল যে তুমিই তার সাথে খারাপ আচরণ করেছ। যদিও অতীত ঝেড়ে ফেলে নতুন মানুষ হওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে তার, কিন্তু তবুও আমি চাই না একে তুমি বিয়ে করো। আসলে আমি বলতে চাইছি, একজন সৎ লোককে ফিরিয়ে দিতে হলেও সৎভাবেই কথা বলা উচিত। এতক্ষণ নীরবে তার কথা শুনছিল র্যাসেল, কিন্তু সৎ লোক শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না ও। রীতিমতো আশ্চর্য হয়ে বলল, সৎলোক? বাবা, তুমি কি অন্ধ না কালা কালা, নাকি এতই ভালো যে অন্যদের খারাপ দিকটা মোটেও দেখতে পাও না? তুমি কি জানো তোমার এই সৎ লোকই নইর পরিবারের সবাইকে খুন করিয়েছে? কেন করিয়েছে জানো? যেন জুলু রাজার গুড লিস্টে থাকে সে। ঘুরে নইকে জিজ্ঞেস করলো মিস্টার ডাব, সত্যি কি এমনটি ঘটেছে নোনাহ? নরম স্বরে নই বলল, সত্যি। আগে যদিও আপনাকে এ ব্যাপারে কিছু বলিনি, তবে আপনি চাইলে পুরো ঘটনা আপনাকে শোনাতে পারি। র্যাসেল সাথে যোগ করলো, তুমি কি জানো বাবা, লোকটা কখনো তোমাকে তার ক্রালে যেতে বলল না কেন? কারণ তোমার সৎ লোক। ওখানে তার এক খালি কাফরি স্ত্রী আর তাদের ছেলে মেয়েদের নিয়ে বাস করে, তাই তোমাকে ডাকে না। আমার বিশ্বাস হচ্ছে না র্যাসেল। উপরন্তু তুমি কেবলই নেটিভ স্ক্যান্ডালের কথা বলছো। আমার কথা বিশ্বাস বা অবিশ্বাসের কি দরকার? নিজেই যাচাই করো। একজন গাইড সাথে নিয়ে আগামীকাল ভোরে সূর্য ওঠার 2 ঘন্টা আগে ইসমাইলের বাড়ির দিকে রওনা হয়ে যাও। নিজ চোখে দেখে এসো কোনটা সত্য আর কোনটা মিথ্যা, বলল র্যাসেল। তাই যাব। উত্তেজিত হয়ে উঠেছে মিস্টার ডাব, কারণ এই বহুগামিতা নিয়েই নেটালের বাসিন্দাদের সাথে তার তিক্ত ঝগড়া শুরু হয়েছিল। কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না র্যাসেল। তবে কথা দিচ্ছি, তোমার কথা যদি ঠিক হয়, তাহলে ওই লোক আর কোনো দিন আমার বাড়িতে পা ফেলতে পারবে না। বাঁচলাম তাহলে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল র্যাসেল। তবে বাবা, খুব সাবধানে থেকো, কারণ এ ধরনের লোক নিজের গোপনীয়তা ফাঁস হওয়া পছন্দ করে না, বলে মায়ের কাছে চলে গেল আজকের ঘটনা জানাতে। সব শুনে মিস্টার ডাবকে ইসমাইলের ক্রালে যেতে নিষেধ করলো মিসেস ডাব। কিন্তু কে শোনে কার কথা? প্যাস্টরের কথা একটাই, নেটিভদের অভিযোগ শুনে কারো সম্বন্ধে ভালো মন্দ বিচার করা যাবে না। আর সে যদি আসলেই ওসব খারাপ কাজ করে থাকে, তাহলে প্যাস্টর হিসেবে তার দায়িত্ব লোকটাকে সঠিক পথের হদিশ দেয়া। সুতরাং তর্ক করা থামিয়ে দিল মিসেস ডাব।
পরদিন সকালে সূর্য ওঠার 2 ঘন্টা আগে দুজন গাইড নিয়ে সত্যি সত্যি রওনা হয়ে গেল র্যাসেলের বাবা। সমতলের উপর দিয়ে 12 মাইল পথ গেল ওরা। ভোর নাগাদ যখন সূর্য উঠে উঠে করছে তখন ওরা পৌঁছে গেল 2 পাহাড়ের মাঝের একটা জায়গায়। গাইডেরা মিস্টার ডাবকে জানালো এরপরেই একটা লোকালয় আছে, সেটাই মাফুটি টাউন। জায়গাটা পার হয়ে সামনে বিশাল একটা বেসিন মতো জায়গার দেখা পেল মিস্টার ডাব। ওটার কেন্দ্রে আছে বেশ খানিকটা উঁচু জমি। ওখানে দাঁড়িয়ে আছে পাথুরে দেয়াল দিয়ে ঘেরা ছোটখাটো একটা জনবসতি। সেটাকে গ্রামও বলা চলে। ওটাই কাফরিদের ভাষায় টাউন। ওই ঘেরের ভেতর আছে আরও উঁচু পাথুরে দেয়াল দিয়ে ঘেরা গবাদি পশুর বিশাল এক খোয়ার। সেটা গরু ছাগলে ভরা। এমন জায়গায় বসতি করার উদ্দেশ্য স্পষ্ট। ওই পাথুরে দেয়ালের আড়াল থেকে খুব সহজেই আত্মরক্ষা করা সম্ভব। যা হোক, ওরা এগোতে এগোতে চোখে পড়ল ভোরেই কাজে যাচ্ছে 4-5 জন সুদর্শন নেটিভ মহিলা। তাদের একজনের সাথে একটা বাচ্চা ছেলেও আছে।